নূরজাহান শক্ত করে পদ্মজার হাত মুঠোয় ধরে ফিসফিস করে বললেন, ঘরে আহো, পরে সব কইতাসি। কান্নার শব্দ ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল। নূরজাহান পদ্মজাকে টেনে নিজের ঘরে ঢুকলেন। আমির ঠিক তখনই চেয়ার টেনে বসতে যাচ্ছিল। নূরজাহান বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, তুই বইতাছস কেন? আমির ভ্যাবাচাকা খেয়ে থমকে গেল। মানে? নূরজাহান বললেন, বউয়ের ধারে আর থাহন যাইব না, আইস কাইল্লা রাত্রি। পদ্মজা সাবধানে মাথা নত করে বলল, কাল রাত্রি পালন করতে ইসলামে নাই দাদু, গুনাহ হবে, মুসলমানদের উচিত না। নূরজাহান তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন। কিছুক্ষণ পর দৃষ্টি নরম করে বললেন, গ্যারামের রেওয়াজ ফালায়া দেওয়ান যাইব? পদ্মজা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, যা পাপ তা করা ঠিক না দাদু। ভুল রেওয়াজ আঁকড়ে ধরা পাপের চেয়েও বড় পাপ। নূরজাহান গম্ভীর হয়ে প্রশ্ন করলেন, তুমি কি আইজ জামায়ের লগে থাকবার ইচ্ছা করো? পদ্মজা লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলল, না, এমন কিছু না। আমির মৃদু হাসি দিয়ে নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি চললাম বুড়ি। তারপর পদ্মজার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা মাথা নত করল। বুকের ভেতর কেমন এক অজানা ঝড় বয়ে গেল। আমির ঘর থেকে বেরিয়ে গেলে পদ্মজা সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, রাগ করলেন দাদু? নূরজাহান রহস্যময়ী হাসি এসে পদ্মজার হাত ধরে বিছানার পাশে বসালেন। আমার বোন যে সত্য কথাই কইছে, আমি কেন গুসা করব? পদ্মজা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরজাহান বললেন, তুমি বসো, আমি লতুরে ভাত দেওয়ানের কথা কইয়া আসতাছি। পদ্মজা তাড়াতাড়ি বলল, আমি খেয়ে নিয়েছি দাদু, তখন আম্মা খাইয়েছেন। নূরজাহান কড়া গলায় জিজ্ঞেস করলেন, ব্যাগডা কই? শাড়িটা খুইলা অন্যটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। পদ্মজা বিস্ময়ে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় পাল্টাবো? নূরজাহান বললেন, খাড়াও, দরজা লাগায় দেই, এই ঘরেই পাল্টাও। আমারে শরমাইও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা পালঙ্কের পেছনে গিয়ে শাড়ি বদলে এলো। তারপর লাজ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, দাদু, তখন যে কাঁদছিলেন উনি কে? নূরজাহান আস্তে বিছানায় বসে উত্তর দিলেন, আমার খলিলের বড় ছেড়ার বউ রুম্পা। গত বৈশাখে আচমকা মাথা খারাপ হয়ে যায়। তাওরে চেনে না, নিজের স্বামীকেও না। মাঝে মাঝে দা নিয়া মানুষ মারতে দৌড়ায়। রুম্পা তো তোমার হৌরিরে দা নিয়া কাটতে গেছিল। পদ্মজা আতঙ্কে কেঁপে উঠে বলল, এজন্য ওনাকে ঘরে আটকে রাখেন? হঠাৎ কেন এমন হলো? ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাতাসে ভয়ের শীতলতা জমাট বাঁধল। নূরজাহান এদিক ওদিক তাকালেন, চোখ যেন কিছু খুঁজছে। তারপর হঠাৎ ফিসফিস করে বললেন, বাড়ির পিছে বড় জংলা আছে, দোষী জায়গা, ভুলেও ওইখানে যাইও না। রুম্পা গেছিল শনিবার ভর দুপুরে, পরদিন জ্বর ওঠে আর এমন পাগল হয়ে গেল। এইগুলা তেনাদের কাজ, রাতের নামলওন নাই। তুমি মাশাল্লাহ সান্দের টুকরা, ভুলেও ওই দিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ে কাঁটা দিয়ে উঠল, শরীরের পশম দাঁড়িয়ে গেল। সে মনে মনে বলে উঠল, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, তাকে ডাক্তার দেখানো হয়েছে? নূরজাহান উত্তর দিলেন, দেখানি হইছে, শহরে 2 বার লইয়া গেছে, কুবিরাজও আইল, কেউই ভালা করে দিতে পারে নাই। আচ্ছা, এসব বাদ দাও, এখন তো তুমি এই বাড়ির বউ, ধীরে ধীরে সবই জানবা। শুধু বাইরে কইও না, গ্যারামের কেউ জানে না। রাইত হইছে, ঘুমো। তারপর শুতে শুতে আবার বললেন, হুন, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। পদ্মজা সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিল, না না, যাব না। নূরজাহান নিঃশ্বাস টেনে স্মৃতি উংড়ে দিলেন, বুঝলা বোন, তোমার দাদা হৌরে
বিয়ার প্রত্যম রাইতে লুকায়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল। আদর সোহাগ কইরা ভোর রাইতে পাড়ায় দিছিল। আমি ছুড়ু আছিলাম, তাই ডরে কলজা শুকাইয়া গেছিল। হঠাৎ নূরজাহান জোরে হেসে উঠলেন। পদ্মজা মৃদু হেসে মাথা নাড়ল। তারপর নূরজাহান কাঁধ হয়ে ডান দিকে শুয়ে পড়লেন। পদ্মজা ধীরে ধীরে কোণে গিয়ে কাচুমাচু ভঙ্গিতে শুয়ে পড়ল। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউদের তো ঘুমানোরই সুযোগ হয় না, বাড়ির মানুষজন ঘিরে রাখে। পদ্মজা দীর্ঘশ্বাস ফেলল। হারিকেনের আলো নিভু নিভু করছে, কাঁপছে আলো, যে কোনো মুহূর্তে নিভে যাবে। অনেকক্ষণ কেটে গেল, ঘুম আসছে না, শরীর জুড়ে এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ পদ্মজা ভ্রু কুঁচকে ফেলল, কান খাড়া করে শুনতে লাগল। আবার সেই কান্না। রুম্পা মিনমিনিয়ে কাঁদছে, শব্দ স্পষ্ট। পদ্মজা ধরফড়িয়ে উঠে বসে পড়ল। ঠিক তখনই নূরজাহান ঘুরে তাকালেন। দরাইতাস? পদ্মজা ফিসফিস করল। উনি আবার কাঁদছেন। নূরজাহান গম্ভীর গলায় বললেন, সারা বেলাই কান্ধে, এইসব কান দিও না, ঘুমোয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ল। এদিকে হারিকেনের আলো নিভে গেল, অন্ধকার, শুধু নূরজাহানের নাক ডাকার শব্দ ঘর ভরিয়ে তুলছে। সেই শব্দ বিরক্তিকর, কিন্তু তার ভেতরে কেমন ভয়ে জমে আছে। অবশেষে পদ্মজা ঘুমিয়েও গেল, কিন্তু শেষ রাতে ঘুমের ঘোরে তার হাঁটুতে হঠাৎ কারো হাতের ছোঁয়া। পদ্মজা চমকে উঠে চোখ মেলে দিল। মুখের সামনে কেউ ঝুঁকে আছে। সে ধরফড়িয়ে উঠে চিৎকার করল, কে? পুরুষ অবয়বটি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল। দরজা ঠাস করে বাজল। পদ্মজার শরীর কাঁপছে, শরীর বেগ হাম ঝরছে, ঠোঁট শুকিয়ে কাঠ। সে আতঙ্কে ডাকল, দাদু, দাদু। কিন্তু নূরজাহান শুধু একটু নড়ে আবার ঘুমের ঘরে চলে গেলেন। পদ্মজা আর ডাকল না। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখ দরজার দিকে স্থির। দরজা তো ভেতর থেকে লাগানো ছিল, তাহলে লোকটা ঢুকল কিভাবে? সে জিহ্বা দিয়ে ঠোঁট শুকিয়ে নিল, শরীর শিউড়ে উঠছে। কে ছিল সে? কেন এইভাবে হাত দিল? পদ্মজা দাঁতে দাঁত চেপে ফিসফিস করল, ছি। বাকি রাত ঘুম হলো না, শুধু ভয় আর ঘৃণার দম চাপা ছায়া। মনে হলো এই জায়গায় যদি পূর্ণা থাকত, তাহলে সে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলত। পদ্মজা মনে মনে প্রার্থনা করল, আল্লাহ, পূর্ণার জীবনে যেন এমন কিছু না আসে, ও একেবারে ভেঙে পড়বে। পূর্ণার কথা মনে হতেই বুকের ভেতর হাহাকার উঠল, চোখ ভিজে এলো, ভীষণ কান্না পেল। আজ সে একা, পাশে পূর্ণা নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুললেন। বিছানা থেকে নেমে দেখলেন পদ্মজা জায়নামাজে দাঁড়িয়ে গেছে মাত্র। নূরজাহান কড়াস্বরে জিজ্ঞেস করলেন, অজু করলা কই? পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কল পাড়ে। নূরজাহানের চোখ সংকুচিত হল। চিনস কেমনে? পদ্মজা হেসে উত্তর দিল, খুঁজে বের করেছি। নূরজাহানের মুখ আরও শক্ত হল। নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আছিল? আমারে ডাকতে পারতা। পদ্মজা মাথা নিচু করে অপরাধীর মতো বলল, ক্ষমা করবেন দাদু। নূরজাহান বিরক্ত কণ্ঠে বললেন, কি কাল আইল, আইচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। বলে তিনি অসন্তুষ্ট ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। পদ্মজার চোখ টলমল করে উঠল। কেঁদে ফেলার আগেই সে দ্রুত হাতের পিছন দিয়ে চোখ মুছে ফেলল। অল্প কিছু পরেই পদ্মজাকে কাতান শাড়ি পরানো হলো। শুরু হলো বৌভাতের মহা অনুষ্ঠান। বিয়ের থেকেও বড় আয়োজন। অলন্দপুরের বাইরের মানুষ হয়ে এসেছে পদ্মজাকে দেখতে। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। চারপাশে মানুষ গিজগিজ করছে। ভারী শাড়ি, গহনা, রাতের জাগরণ আর ভিড়ের চাপ সব মিলিয়ে পদ্মজার অবস্থা শোচনীয়। সে মাথা নত করে নিশ্চুপ বসে আছে। ঠিক তখন, আপা! পরিচিত কণ্ঠ। পদ্মজা চমুকে চোখ তুলে তাকালো। পূর্ণা প্রেমা প্রান্ত ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার উপর। পূর্ণা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপা, আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলে উঠল। সে বোনদের জড়িয়ে ধরে চেপে ধরা কণ্ঠে বলল,
আমারও ঘুম হয়নি বোন। পূর্ণা আকুল হয়ে বলল, আপা বাড়ি চল। ঠিক তখন পেছন থেকে লাবণ্য ঠান্ডা গলায় বলল, কাইল যাইব, আইজ না। এখন পদ্মজা আমরার বাড়ির ছেড়ি। সে পদ্মজার জন্য খাবার এনেছে। কিন্তু পূর্ণা রাগে বলল, আমার বোন আমি নিয়ে যাব। প্রান্তও যোগ দিল, আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি। তখন রানী এগিয়ে এসে প্রান্তর কান মুচড়ে দিল। পেকে গেছোস তাই না? প্রান্ত চেঁচিয়ে উঠল, ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। রানী অবাক হয়ে বলল, ওরে মা, তুই শুদ্ধ ভাষাও কইতে পারোস? প্রান্ত হেসে বুক ফুলিয়ে ইংরেজিতে উত্তর দিল, ইয়েস। মুহূর্তেই সবাই স্তব্ধ। যারা যারা প্রান্ত কি চিনত তাদের চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। যেন বজ্রপাত হল। রানী ফ্যাল করে তাকিয়ে বলল, এইটা মুন্না না অন্য কেউ? প্রান্ত গম্ভীর গলায় ঘোষণা করল, আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। তার ভঙ্গি দেখে সবাই হো হো করে হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। হঠাৎ দরজার পাশে অল্প বয়সী দুই মহিলা বিদ্রুপ করে বলল, বউ মানুষ কেমনে দাঁত বার কইরা হাসটাসে দেখছো, বেহায়া বউচাড়া। আশেপাশে আর কেউ শোনেনি, কিন্তু পদ্মজা শুনে ফেলল। সে তাদিকে তাকালো। দুজন মহিলা তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে পদ্মজাকে গিলে ফেলবে। পদ্মজা শুধু মুচকি হাসল। পদ্মজার হাসি দেখে থতমত খেল তারা। একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করে আগার পদ্মজার দিকে তাকালো, কিন্তু ততক্ষণে পদ্মজা চোখ ফিরিয়ে নিয়েছে। বাইরে অতিথি আপ্যায়ন চলছে জোর কদমে। খাওয়া দাওয়া শেষ করে আড্ডায় মেতেছে সবাই। রমিজ আলী প্রশ্ন তুললেন, মঞ্জুরের ছেড়া, জলিল, সৈদ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে মাংস সরাতে সরাতে বললেন, না আহে নাই, হেদিন সৈদের বাপে আমার কাছে গেছিল। কে রেখেছিল? কামরুল শান্তভাবে বলল, সৈদরে যাতে মাতবরের হাত থাইকা বাঁচাই দেই। রুমিজ আবার জানতে চাইলেন, হেরাইহন কই আছে? কামরুল হালকা বিরক্তি নিয়ে বলল, আছে কোন হানে, কয়দিন পরপরই তো উধাও হয়ে যায়। এখনকার ছেলেদের দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ কণ্ঠ নামিয়ে বললেন, ক্ষমতা যার বেশি হের সুখ বেশি। আমার মাইয়াটা নির্দোষা ছিল, তবুও কেমনটা করছিল সবাই। আজ মাতবরের ছেড়া বলে কিছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতাইছি। তার মুখ বিষণ্ণ, অসহায়। কিন্তু কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠল। রমিজ চোখ নামিয়ে চুপচাপ রইল। আসলে পেট ভরে খাওয়ার লোভেই এসেছে, নয়তো এই বৌভাতে পা রাখার এক বিন্দু ইচ্ছা তার ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ পেট চৌচৌ করছে ক্ষুধায়। এত মানুষের সামনে মুখে খাবার তোলা যায়? পূর্ণা বুঝে গেল। সে ফিসফিস করে লাবণ্যকে বলল। লাবণ্য সবার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বেরিয়ে যাও। কিন্তু কেউ শোনেনি। তখন সে ছুটে গেল ফরিনা বেগমের কাছে। ফরিনা এসে সবাইকে একে একে তাড়িয়ে বের করে দিলেন, দরজাও ভিজিয়ে দিলেন। এখন ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা আর প্রান্ত। পূর্ণা খুশিতে হাততালি দিয়ে বলল, আপা আমি খাইয়ে দেই। পদ্মজার চোখে মায়াময় দৃষ্টি নিয়ে তাকালো, ঠোঁটে ফুটল মিষ্টি হাসি। অনুমতির অপেক্ষা না করে পূর্ণা ভাতের এক লোকমা বাড়িয়ে দিল। পদ্মজার চোখ ভিজে উঠল। পূর্ণা কোনোদিন খাওয়ায়নি, এবার প্রথম। পদ্মজা হাঁ করে খেয়ে নিল। লাবণ্য মুচকি হেসে বলল, আমার এমন একটা বইন যদি থাকতো। সঙ্গে সঙ্গে রানী প্রতিবাদ করল, আমি তোর বইন না। লাবণ্য মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছিস কখনো, আবার বইন বইন করিস? রানী গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, তুই খাইয়ে দিছিস? পূর্ণা তো ছুটু, তুইও তো ছুটু। পূর্ণা হেসে বলল, আগে পদ্মজা খাইয়েছে, এরপর আমি। রানী তাড়াতাড়ি বলল, আচ্ছা ভাত লই আয়, আমি খাওয়াই দিমু। পদ্মজা হেসে উত্তর দিল, এখন পেট ভরা। রানী হেসে ঠাট্টা করল, হ এখন তো তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকব। দুই বোনের ঝগড়া দেখে পদ্মজা আর পূর্ণা হাসল। মিষ্টি ঝগড়াতেও যে কত ভালোবাসা আছে।
পদ্মজা মনে মনে ভাবল, লাবণ্যের চেয়ে রানী সুন্দর হলেও লাবণ্যকে দেখলেই মায়া লাগে। তবে লাবণ্যের রাগও বেশ বোঝা যায়, গতকাল কি রাগটাই না দেখিয়েছিল। ঠিক তখন ঘরে ঢুকল আমির। পদ্মজা সংকুচিত হয়ে পড়ল। রানী চট করে জিজ্ঞেস করল, এইখানে কি দাবাই? আমির হেসে বলল, পদ্মজাকে নিয়ে যেতে হবে। রানী ভ্রু কুচকে বলল, ও খাচ্ছে? আমির নরম স্বরে বলল, আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। লাবণ্য কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কই নিয়ে যাবা? আমির বলল, আম্মার ঘরে। লাবণ্য বলল, কেন? আম্মা তো একটু আগেই দেখে গেল। আমির হচ্চকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, দা ভাই, মিথ্যে বলছো কেন? আমির হচ্চকি উত্তর দিল, মিথ্যে আমি? অসম্ভব। আম্মা নয়, দাদু বলছে নিয়ে যেতে। তোরা যা, তোদের বান্ধবীরা এসছে, হুদুই ঘ্যান ঘ্যান করিস না। লাবণ্য কথা বাড়াতে চাইল, কিন্তু রানী তাকে টেনে নিয়ে গেল। প্রেমা আর প্রান্তও বেরিয়ে গেল। তারা তো পরিকল্পনা করেই এসেছে, একসঙ্গে হাওলাদার বাড়ি ঘুরবে। ঘরে এখন শুধু পূর্ণা, পদ্মজা আর আমির। পূর্ণা খাওয়াচ্ছে, কিন্তু আমিরের উপস্থিতিতে পদ্মজা ভীষণ অস্বস্তি বোধ করছে। খাবার চিবোতে পারছে না। আমির হঠাৎ বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? পদ্মজা আস্তে উত্তর দিল, না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। আমির চোখ সরু করে জিজ্ঞেস করল, ঘুমাবে এখন? পদ্মজা ভড়কে গিয়ে বলল, না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। আমির পলকহীন চোখে পদ্মজার দিকে তাকিয়ে রইল। পদ্মজা সেই দৃষ্টি সহ্য না করতে পেরে চোখ নামিয়ে ফেলল। আমির গলা পরিষ্কার করে বলল, আচ্ছা খাও, আমি আসছি। উঠে দাঁড়াতেই পদ্মজা হঠাৎ জিজ্ঞেস করল, আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির থমকে গিয়ে চোখ বড় বড় করে পদ্মজার দিকে ঝুঁকে বলল, কেন, কেউ কি তোমার ঘরে এসেছিল? তার গলায় ছটফটানি। পদ্মজা বিস্মিত হয়ে তাকালো, আস্তে বলল, হ্যাঁ, এসেছিল, শেষ রাতে। আমির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হন্তদন্ত হয়ে বলল, আচ্ছা। মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে গেল। পদ্মজা হতবাক। সে ডাকল, শুনছেন? কিন্তু আমির শুনল না, চলে গেল তড়ি ঘড়িতে। হুট করে এই মানুষটার এমন পরিবর্তন পদ্মজার মনে অদ্ভুত সংশয় তৈরি করে দিল। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। হাওলাদার বাড়ির বাসর রাত নিয়ে হাজারটা রীতি, প্রত্যেকটি পালন হচ্ছে। পদ্মজা সব করছে, কিন্তু তার মন অন্যত্র। বিকেলের দিকে সে দেখেছিল আমির রিদবানের পাঞ্জাবির কলার দুই হাতে চেপে ধরে ভীষণ রেগে কিছু বলছে। হঠাৎ মনে হল, তবে কি রিদবানই এসেছিল রাতে? ঠিক তখন ফরিনা বেগম কণ্ঠে দৃঢ়তা এনে বললেন, ও বউ, উড়ো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পড়া লইবা। আনিসা, যাও, লইয়া যাও, দিয়া আও ঘরে। কল্পনার ঘোর কেটে বাস্তবে ফিরল পদ্মজা। খলিল হাওলাদারের 3 মেয়ে, শাহানা, শিরিন আর আনিসা তাকে নিয়ে দ্বিতীয় তলায় উঠল। আমিরের ঘরের দরজায় পৌঁছে পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলল। দরজা ভরে আছে টকটকে লাল গোলাপে। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্তপুর জুড়ে বিখ্যাত। দরজার সামনে দাঁড়িয়েই পদ্মজার মনে হল, এ যেন শুভ্রতার ভেতর লাল আবেশ। ঘরে ঢুকতেই তাজা গোলাপের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে গেল। শুধু বিছানা নয়, পুরো ঘরটাই গোলাপ ফুলে ভরে আছে। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, স্নেহভরা গলায় বলল, ডোড়াইবা না, রাইতটা উপভোগ করবা। এমন রাইত জীবনে একবারই আসে। লজ্জায় মরি মরি অবস্থা পদ্মজার। শরীর থেকে যেন গরম ধোঁয়া উঠছে। আনিসা চারপাশে তাকিয়ে স্মৃতিময় হাসি নিয়ে বলল, আমার বাসর রাতটাও হুবহু এই রকমই ছিল। চারিদিকে গোলাপ আর ফুলের ঘ্রাণে ভালোবাসা জমে উঠেছিল। ঠিক তখন শিরিন ব্যঙ্গের সুরে বলল, এই বাড়ির বউদেরই কপাল, আমরা এই বাড়ির ছেড়ি হয়েও
জামাইয়ের বাড়িতে গিয়া কাগজের ফুলে বাসর পাইছি। আনিসা দেমাগি ভঙ্গিতে উত্তর দিল, এসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চ শিক্ষিত আর সুন্দরী ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজাও যথেষ্ট সুন্দরী, গ্রামের মেয়ে হয়েও পড়াশোনায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের তো না আছে পড়াশুনো, না আছে কোনো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের মানায়। আনিসার কথায় পদ্মজার বুক হাহাকার করে উঠল। কেমন করে একজন মানুষ এভাবে হেয় করে কথা বলতে পারে? শিরিন ক্ষিপ্ত হয়ে উঠল, দাঁত চেপে বলল, এই রূপ বেশি দিন থাকব না ভাবি, এত দেমাগ ভালা না। বিয়ার এতদিন হইল, একটাও বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাইলে এই গরিমা দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসার রাগে ফেটে পড়ল। সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের, সেটা আগে খুঁজে দেখো। আমি এখনই জাফরকে সব বলছি। এতদিন পর বাড়ি আইছি, এসব নোংরা কথা সহ্য করব না, কালই চলে যাব। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আনিসা। পদ্মজা হতভম্ব। শাহানা বিরক্ত হয়ে শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না ওই ছেড়ি কেমন? আমি হ্যার বড় হয়েও মুখ খুলি না, এখন নতুন ভেজাল শুরু হইব। শিরিন ঠান্ডা অথচ কঠিন কণ্ঠে বলল, যা হওয়ার হইয়া যাক, আমরারে কেমনে পায়ে ঠেলতা ছিল দেখছস নাই? এইটা তো আমরার বাপের বাড়ি, এত অপমান কেন সহ্য কর্ম? শাহানা দীর্ঘশ্বাস ফেলে পদ্মজার দিকে তাকালো। আমির আসছে কিনা? রাত তো অনেক হইছে। এরপর সে ধৈর্য নিয়ে পদ্মজাকে বোঝাতে লাগল, বাসর রাতে কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়, কিভাবে নতুন জীবন শুরু করতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে নিল। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ালো আমির। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করল। আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করালো। অনুভব করল পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেমন কাঁপে, ঠিক সেভাবে। আমির দ্রুত ছেড়ে দিয়ে বলল, পানি খাবে? পদ্মজা মাথা নাড়ল। আমির এক গ্লাস পানি এগিয়ে দিল। ঢক ঢক করে এক নিঃশ্বাসে সব শেষ করল পদ্মজা। বুকের ভিতর হাতুড়ি পেটা শুরু হয়েছে। ঘরে 4টে হারিকেন জ্বলছে। যেদিকে চোখ যায় সেদিকেই লাল গোলাপ। ফুলের ঘ্রাণে চারিদিক মৌ মৌ করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে এক অচেনা পুরুষকে স্বামী রূপে দেখা সহজ নয়। আমির গ্লাস নিতে এগিয়ে আসতেই পদ্মজা আতকে উঠে পিছিয়ে গেল। তা দেখে আমির হেসে উঠল। ভীতু ভীতু চোখে তাকিয়ে রইল পদ্মজা। আমির বলল, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও আমার কাছে। গ্লাসটা নিয়ে টেবিলে রেখে এলো সে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। অনবরত কাঁপছে তার ডান পা। মনে মনে দোয়া করছে মাটি যেন ফেটে যায়, সে তার ভেতরে ঝাঁপিয়ে পড়ে হারিয়ে যায়, নয়তো লজ্জার হারষ্ঠতায় প্রাণ বুঝে এখনই বেরিয়ে যাবে। আমির দূরত্ব রেখে তার সামনে বসে। পদ্মজার কাঁপা পা স্পষ্ট দেখা যাচ্ছে। দৃষ্টি অস্থির, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমির মজা করে বলল, পালানোর পথ খুঁজছ নাকি? পদ্মজা হককুচে বলল, না না তো। আমির জিজ্ঞেস করল, তাহলে কি খুঁজছ? পদ্মজা চুপ। আমির আরেকটু কাছে এসে বসে। তার হাত ছুঁচেই পদ্মজা চিৎকার করে উঠল, ও মাগো! আমির ভ্যাবা চাকা খেয়ে গেল। ভয় ঢোক গিলল পদ্মজা। সময় যেন থমকে আছে, প্রতিটি মুহূর্ত ভয়ঙ্কর। পালাতে পারলে বাঁচে। আমির হাঁ করে তার দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। তারপর দূরে সরে বসে শান্ত স্বরে বলল, আমার সঙ্গে সহজ হবার চেষ্টা করো। আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা ধীরে ধীরে তার দিকে ফিরে বসল, দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করল, আমার সম্পর্কে কতটুকু জানো? পদ্মজা মিনমিনিয়ে বলল, খুব কম। আমি শান্ত কণ্ঠে বলল, আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? পদ্মজা হাসি চেপে উত্তর দিল,
এখন জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। আমিরের চোখে খেলে গেল এক ঝিলিক। সে বলল, আমার চরিত্রের আরও বৈশিষ্ট্য আছে। পদ্মজা মৃদু হেসে বলল, বুঝতে পেরেছি, এখন আপনার কথাবার্তা বড়দের মতো মনে হচ্ছে। শুনেছি ঢাকায় আপনার ব্যবসা আছে। আমির গম্ভীরভাবে মাথা নাড়ল। শুনেছ ঠিকই, আমার সঙ্গে তোমাকে ঢাকা যেতে হবে। পদ্মজা ধীরে বলল, আচ্ছা। আমির বলল, এই বাড়ির চেয়েও বিশাল বাড়ি আছে আমার, তবে আমি বাইরে থাকলে তোমাকে একা থাকতে হবে। ভয় পেও না। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি ভয় পাই না। আমির মুচকি হেসে বলল, আমাকে তো ভয় পাচ্ছ। পদ্মজা কোনো উত্তর দিল না। আমির অনুরোধ করল, কথা বলো। পদ্মজা জিজ্ঞেস করল, কি বলবো? আমির হেসে বলল, আচ্ছা আসো একটা মজার খেলা খেলি। পদ্মজা বিস্মিত চোখে তাকালো। আমির ফিসফিস করে বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকব, যার চোখের পলক আগে পড়বে সে হারবে। পদ্মজা খেলতে রাজি। এই খেলাটা সে পূর্ণার সঙ্গেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস সেই জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1, 2, 3 বলে খেলা শুরু করল। দুজন এক দৃষ্টে তাকিয়ে রইল। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করছে। চুল খাড়া করে উল্টো দিকে আছড়ে রাখা, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরনে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির আগেই পদ্মজার রূপে দিওয়ানা ছিল, তার উপর এতক্ষণ এক নাগারে তাকিয়ে থেকে অনুভূতির তোলপাড় অবস্থা। মুগ্ধ কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ, কি ভাগ্য আমার। পদ্মজার মুখ ফুসকে বেরিয়ে গেল, আপনিও সুন্দর। কথাটা বলার সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমির খুশিতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা নখ খুঁড়তে লাগল। আমির নিজের চুলে হাত ভুলিয়ে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজার ঠোঁট আলগা হয়ে এলো। মনে মনে ভাবছে, মানুষ এত আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভঙ্গিতে মনে হচ্ছে সত্যিই সে পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা হেসে ফেলল। আমির তাকালো, হাসছ কেন? পদ্মজা হাসি চেপে বলল, না তো, আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ পড়তে। আমির মুচকি হেসে জিজ্ঞেস করল, আমার আম্মা তোমার আম্মা না? পদ্মজা মাথা নাড়ল। আমির বলল, এখন থেকে শুধু আম্মা বলবে। গয়নাগাটি নিয়েই নামাজ পড়বে, অস্বস্তি হবে না, খোলো এবার। পদ্মজা অবাক হয়ে বলল, শিরিনাপা বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়, তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকালো, ঠোঁটে বাঁকা হাসি। তাই নাকি? দাও খুলে দেই। পদ্মজা দৃষ্টি সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না, আমি পারব। এরপর তারা শুধু 2 রাকাত নাফল নয়, তাহাজ্জুদের নামাজও একসঙ্গে পড়ল। আমির তাহাজ্জুদের নিয়ম জানত না, পদ্মজা হাতে কলমে শিখিয়ে দিল। মন দিয়ে শিখে আমির নামাজ আদায় করল। তারপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়াল। সামনে বিশাল জঙ্গল। পদ্মজা প্রশ্ন করল, এই জঙ্গলে নাকি কি একটা আছে? কিন্তু আমির শোনেনি। সে পেছন থেকে এক দৃষ্টে তাকিয়ে আছে নিজের বধূর দিকে। পদ্মজার গায়ে কোনো অলংকার নেই। খোলা চুল কোমর অবধি নেমে এসেছে। মধ্যরাত্রের বাতাসে সেই চুল দুলছে। আমির অনুভূতির কাছে হার মানল। পেছন থেকে পদ্মজার কোমর জড়িয়ে ধরল। পদ্মজার শরীর কেঁপে উঠল। বুক থেকে বড় করে টানা নিঃশ্বাস বেরিয়ে এলো। হৃৎপিণ্ড থমকে গেল। পায়ের তলার মাটি শিরশির করে উঠল। আশ্চর্যের বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ আর অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো এক অজানা অনুভূতিতে তলিয়ে যাচ্ছে।
আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে ফিসফিস করল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে প্রণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনেই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বললাম আমি পদ্মজাকেই বিয়ে করব। প্রথম কেউ রাজি হয়নি, পরে রাজি হলো। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ, ভাবছে অবাধ্য অজানা অনুভূতিদের সঙ্গে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। মেয়েটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির নরম কণ্ঠে বলল, তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো নিজের হাতে। পদ্মজা কিছুই যেন শুনছে না, কেবল কাঁপছে। আমির হালকা বিরক্তি নিয়ে বলল, কথা বলো। আল্লাহ, আবার কাঁপছ? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজা শরীরের ভার ছেড়ে দিল আমিরের বুকে। আমিরও তাকে দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। সেদিন রাতে জান্নাতের সুবাস নেমে এলো সেই ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের প্রতিটি শিরায় প্রথমবার অনুভব করল স্বামীরূপে একজন পুরুষকে। সেখান থেকেই শুরু হলো ভালোবাসা, মন মাতানো ছন্দ আর সুরের মতো জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে, সেই আর্দ্রতা, সেই শীতলতা ভাসছে বাতাসে। গরুগাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে বসে আছে আমির আর লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতোর কাজ করা, গা ভর্তি গহনা। অস্বস্তি লাগছে, তবু খুলতে পারছে না। ফরিনা বেগম কড়া নিষেধ দিয়ে রেখেছেন। আমির এক হাত শক্ত করে ধরে রেখেছে পদ্মজার হাত, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমিরের এহেন পাগলামি পদ্মজার ভেতর গোপন আনন্দ জাগাচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আস্তে ধরুন। আমির নরম স্পর্শে হাতটা আবার ধরল। পদ্মজা হঠাৎ জিজ্ঞেস করল, মনে আছে তো কি বলেছিলাম? আমির ভ্রুকুচকে বলল, কি? পদ্মজা হায় হায় করে উঠল, ও মা, ভুলে গেছেন? আমির শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করল। সকালে ঘুম ভাঙতেই দেখেছিল পদ্মজার নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে মিষ্টি হাসি দিয়ে ডেকেছিল, এদিকে আসো। পদ্মজা ছোট ছোট পা ফেলে কাছে গিয়ে দাঁড়িয়েছিল। আমির খপ করে হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলেছিল, কখন উঠেছ? পদ্মজা ভয় ভরা কণ্ঠে বলেছিল, যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো। আমির হেসে জিজ্ঞেস করেছিল, এত ভীতু? পদ্মজা জবাব দিয়েছিল, কখনোই না। আমির চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, তা অবশ্য ঠিক। পদ্মজা গম্ভীর মুখে বলল, উঠুন, আম্মা আপনাকে ডেকে নিতে বলেছেন। আমির জিজ্ঞেস করল, কেন, জরুরি কিছু নাকি? পদ্মজা ঠান্ডা স্বরে বলল, আমি জানি না, উঠুন আপনি। আমির একটু চমকে বলল, এই তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার গাল লাল হয়ে উঠল। সে দূরে সরে গিয়ে মাথা নিচু করে বলল, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হেসে বিছানা থেকে নামল, বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলো তো? পদ্মজা তখন একদৃষ্টে তাকিয়ে আছে। আমির আবার মুচকি হাসল, কাছে এসে বলল, যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো, বলবে কিন্তু সেদিনটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। পদ্মজা দৃষ্টি সরাতে পারল না। আমির হাত নাড়ল, তার পলক যেন ভেঙে দিতে। বলল, কি ভাবছ? পদ্মজা সংযত গলায় উত্তর দিল, কিছু না। আমির হেসে বলল, কিছু বলবে? পদ্মজা ধীরে বলল, আমরা ওই বাড়ি যাব। আমির মাথা নাড়ল, এটাই তো নিয়ম। পদ্মজা ঠোঁট টিপে হাসল, আপনি একটু বেশরম। আমির আর চোখে তাকালো। পদ্মজার দৃষ্টি ঘুরিয়ে নিল, ঠোঁটে লাজুক হাসি। আমির আমতামতা করে বলল, তাতে কি হয়েছে? পদ্মজা ধীরে বলল, কিছু না। আমির প্রশ্ন করল, কি বলতে চাও? পদ্মজা গম্ভীর হয়ে বলল, বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না। মানুষ কানাকানি করে, আপনাকে বেলাজা বেশরম বলে, শুনতে ভালো লাগে না আমার। আমির হঠাৎ শান্ত হয়ে বলল, আমার বউ নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। পদ্মজা করুণ স্বরে বলল, কিন্তু আমাকে অস্বস্তি দেয়। আমির দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। পদ্মজা কণ্ঠে শিশুর মতো আবদার ঝরিয়ে বলল, সত্যি? আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা করবেন না। আমির হেসে বলল, ইশারা দিলেই চলে আসবে, ডাকাডাকি করব না। পদ্মজা হাসল। আমির হতচকিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হাসছ কেন? পদ্মজা মিষ্টি হাসি নিয়ে উত্তর দিল,
এমনি মনে রাখবেন কিন্তু। আমির মাথা নাড়ল, বলল, তুমিও মনে রাখবে। সকালের দৃশ্য থেকে বেরিয়ে আমির বলল, মনে আছে? তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না। আমিরের কথায় পদ্মজা তৃপ্ত হল। নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে, আবার উত্তেজনায় কাঁপছেও। 2 দিন পর মা, বাবা, ভাই বোনকে দেখবে। এই 2 দিনে কি কিছু পাল্টেছে? পদ্মজার মনে হচ্ছে আম্মা নিশ্চয়ই শুকিয়েছে, তাকে ছাড়া ভালো নেই। খারাপ লাগা ভেতরে জমে ছটফটানি বাড়তে লাগল। আমির জানতে চাইল, পদ্মজা, শরীর খারাপ করছে? পদ্মজা মাথা নেড়ে বলল, না। আমির তাকিয়ে বলল, অস্বাভাবিক লাগছে। পদ্মজা চাপা গলায় উত্তর দিল, আম্মাকে অনেকদিন পর দেখব। আমির অবাক হয়ে বলল, অনেক দিন কোথায়? 2 দিন মাত্র। পদ্মজা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক দিন মনে হচ্ছে। আমির হেসে ইশারা করল, এই তো চলে এসেছি, ওই দেখো তোমাদের বাড়ির পথ। আমিরের ইশারা অনুসরণ করে তাকাতেই পদ্মজার চোখে পড়ল বাড়ির সামনের পুকুর। আর কিছু সময় তারপরই সে মাকে দেখবে। পদ্মজার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো, বুকের ভেতর হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের হাত শক্ত করে ধরে বাড়ির দিকে নিষ্পলক তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সঙ্গে কথা বলছিলেন। সকালে তাকে বাজারে পাঠিয়েছিলেন, কিন্তু মোর্শেদ কিছু জিনিস আনতে ভুলে গেছে, তাই নিয়ে বকাঝকা চলছে। মোর্শেদ সুযোগ পেয়ে বলল, ওহনি যাইতাছি, সব লইয়া হেরপর আয়াম। হেমলতা বিরক্ত হয়ে বললেন, এখন গিয়ে হবেটা কি? হঠাৎ ওরা চলে আসবে। মোর্শেদ আর কিছু না বলে নৌকা ভাসিয়ে দিল। হেমলতা ক্লান্ত চোখে স্বচ্ছ জলের দিকে তাকিয়েছিলেন। তখন হঠাৎ পূর্ণার চিৎকার ভেসে এলো, আপা, আপা! হেমলতা চমকে ঘুরে তাকিয়ে বিড়বিড় করলেন, পদ্ম এসে গেছে। ব্যস্ত পায়ে তিনি বাড়ির উঠোনে এসে পৌঁছালেন। সঙ্গে সঙ্গেই ফুলের মতো সুন্দর মেয়েটি তার বুকে ঝাঁপিয়ে পড়ল, আম্মা, আম্মা! হেমলতার বুক ভরে গেল। আনন্দে হাত তুলতে পারছিলেন না, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলেন পদ্মজাকে। শূন্য বুকটা মুহূর্তে পূর্ণ হয়ে উঠল। পদ্মজা নিশ্চয়ই বুঝতে পারছে 2 রাত তার মা ঘুমোতে পারেননি, চোখে শান্তি ছিল না। পদ্মজা ঘন ঘন নিঃশ্বাস টানছে, মায়ের শরীরের গ্রন্থ যেন পুরোটা নিজের ভেতর ভরে নিতে চাইছে। হেমলতা মাথায় হাত বুলিয়ে বললেন, আর কাঁদিস না, এই তো আম্মা আছি তো। পদ্মজা ফোপাতে ফোপাতে বলল, তোমাকে খুব মনে পড়েছে আম্মা। হেমলতার গলায় কেঁপে ওঠা সুর, আমারও মনে পড়েছে। চোখের জল ঠোঁট বেয়ে গলায় নেমে গেল। তিনি অশ্রু মিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দিলেন। আমি রেগিয়ে এসে হেমলতার পা ছুঁতে চাইলে তিনি ধরে ফেললেন। মাথায় হাত বুলিয়ে বললেন, লাগবে না বাবা। আমির বিনীত গলায় বলল, ভালো আছেন আম্মা? হেমলতা উত্তর দিলেন, ভালো আছি। তুমি ভালো আছে তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। আমির হেসে বলল, ভালো আছি আম্মা, একটু একটু তো জ্বালিয়েছেই। কথা শেষে আর চোখে তাকালো পদ্মজার দিকে। পদ্মজা তখনও ফোপাচ্ছে। হেমলতা অনেক কষ্টে তাকে সামলে নিলেন। বাড়িতে মঞ্জুরা, হানি আর হানির শ্বশুরবাড়ির অনেকেই ছিল। আগামীকাল তারা ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন হয়েছে। পূর্ণা, পদ্মজা ও লাবণ্যকে টেনে নিয়ে গেল ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পে বসলেন। আমির আসার সময় গরু গাড়ি ভরে বাজার করে এনেছিল হেমলতা। এখন সেসব গোছাচ্ছেন। তিনি বারবার মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার পাঠাতে না, তবু পাঠিয়েছে, ফেলে দেয়া যায় না। রাতের খাবার অনেক আগেই শেষ হয়েছে। পূর্ণাকে আমির ছোট আপা বলে ডাকছে। শালির চোখে একদমই দেখছে না, রসিকতাও করছে না। ধীরে ধীরে পূর্ণা তাকে বোনজামাই হিসাবে মেনে নিতে শুরু করল। মন তো ভালোই, নায়কের মতো দেখতে না হলেও। লাবণ্য আমির আর পূর্ণার সঙ্গে লুডো খেলছে হানির বড় ছেলে। কিছুক্ষণ খেলে উঠে এসেছে পদ্মজা। হেমলতা আর মোর্শেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। দরজার পাশে দাঁড়াতেই মোর্শেদ ডাকলেন, কি রে মা, আয়। পদ্মজাকে টেনে এনে মাঝখানে বসিয়ে প্রশ্ন করলেন, হৌর বাড়ির মানুষরা ভালা তো? পদ্মজা নতজানু হয়ে উত্তর দিল, সবাই ভালো। হেমলতা মৃদুস্বরে বললেন, একটু আটটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সব কিছুই অর্জন করে নিতে হয়। পদ্মজা হাসি মুখে মাথা নাড়ল। হেমলতা আবার বললেন, তোর শাশুড়ি একটু কঠিন, তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রাখবে। পদ্মজা শান্ত গলায় বলল,
আচ্ছা আম্মা। ঠিক তখন ঘর থেকে বেরিয়ে হানি বলল, সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়িকে আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। হেমলতা পদ্মজাকে বুকে টেনে নিয়ে হানির দিকে তাকিয়ে বললেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। হানির ঠোঁট কামড়ে বলল, পদ্মর অবস্থা আমার মতো হলে শুলে রেখো, আমি ওকে তুলে নিয়ে যাব, তুই মিলিয়ে নিস। হেমলতা বিরক্তি মিশ্রিত হেসে বললেন, থামো তো আপা, আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপে বসে রইল। একসময় হেমলতা রান্নাঘরের দিকে চলে গেলেন। রান্নাঘর গুছোনো হয়নি। মুর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ালেন। সারাদিনের ধকল, শরীর ভেঙে আসছে। হানি তখন পদ্মজার পাশে সরে এসে বসলেন। কণ্ঠে গোপন গাম্ভীর্য। শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতাকে শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কাল সাপ হয়। এরা সেবা নিবে দিনরাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সঙ্গে সঙ্গে। নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পড়ি পাঠাইছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে, তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে থাকবে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নেড়ে সম্মতি জানালো। হঠাৎ প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসেনি কেন? বিয়ে কবে আপার? হানি নিঃশ্বাস ফেলে বললেন, ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। অবাক হয়ে প্রশ্ন করল, বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? হানি আশ্চর্য হয়ে তাকালেন। প্রশ্নে পদ্মজা থমকে গেল। কৌতূহলী কণ্ঠে বলল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে চেয়ে রইলেন পদ্মজার দিকে। তার চোখে অস্বস্তির ছাপ। কিছুই বুঝতে পারছেন না। মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি সব আবোল তাবোল বলছে? হানি গম্ভীর স্বরে বললেন, কি বলিস? পদ্মজা একদৃষ্টে চেয়ে রইল হানির সহজ সরল মুখের দিকে। মাথার ভেতর দোলাচল। তাহলে আম্মা রাজধানীতে কেন গেছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গেছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল? না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বলল আম্মা? মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজাতা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সঙ্গে পূর্ণা প্রেমার বেশ ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডো খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে। কিন্তু আমিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে পড়ল, আগামীকাল ফিরতে হবে শ্বশুরবাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেলে আবার চলে যেতে হবে। ভাবতেই মনটা খারাপ হয়ে এলো। মন ভালো করতে সে চলে এলো নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে গেল অনেকক্ষণ। আধার ভেদ করে হঠাৎ আলো জ্বলে উঠল চারপাশে। পদ্মজা ঘাট ঘুরিয়ে তাকিয়ে দেখল হারিকেন হাতে মা। সে এক গাল হেসে দিল। হেমলতা এগিয়ে এসে কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেক দিন, বিয়ে হয়েছে বলে আমি মারব না নাকি? হেমলতার ধমকে পদ্মজা সোজা হয়ে দাঁড়াল। শেষ কবে মেরেছিলেন মনে পড়ছে না, কিন্তু সুর এমন যেন মনে হলো কত মেরেছেন। পদ্মজাও ভান ধরল ভয়ের, বলল, যাচ্ছি ঘরে। হেমলতা কণ্ঠ নরম করে জিজ্ঞেস করলেন, কি জন্যে এসেছিলিস? ঘুম আসছে না? পদ্মজা ধীরে বলল, কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রেখে দুহাতে তাকে বুকে টেনে নিলেন। বাঁধ ভাঙা কান্নায় বুক ভেসে গেল। মায়ের বুকে মুখ চেপে পদ্মজার পিঠ ফুলে ফুলে উঠতে লাগল। কিছুক্ষণ পর হেমলতা বললেন, এত সহজে কাঁদিস কেন?
মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না রে মা। পদ্মজা ফুপাতে ফুপাতে বলল, তুমি সঙ্গে চলো। হেমলতা মৃদু হেসে বললেন, পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে? পদ্মজা চোখ মুছে মাথা নাড়ল। হেমলতা বললেন, আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড়। পদ্মজা 2 কদম এগিয়ে আবার থেমে পিছিয়ে এসে জিজ্ঞেস করল, আম্মা তুমি ঘুমাবে না? হেমলতা হাসলেন, ঘুমাবো, চল। পদ্মজা একটু থেমে আবার বলল, আম্মা। হেমলতা হারিকেন হাতে মেয়ের চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। হেমলতার কণ্ঠ বদলে গেল। কেন মনে হলো? পদ্মজা মাথা নিচু করে নখ খুঁড়তে খুঁড়তে বলল, মনে হয়নি, এমনি বললাম। হেমলতা স্থির দাঁড়িয়ে রইলেন। অনেকটা সময় পার হলো। ঢোক গিলে কণ্ঠ ভিজিয়ে বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয়ই সব বলবেন এখন। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে। কিন্তু হেমলতা আশায় পানি ঢেলে দিলেন, এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখ মুখ নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গ কেন এড়িয়ে যাচ্ছেন? সরাসরি জিজ্ঞেস করার চেষ্টা করলেও জড়তা আটকে দেয়। মা সবসময় নিজে থেকে সব বলেন, নিশ্চয়ই কোনো কারণে চুপ আছেন। পদ্মজা মনে মনে সান্ত্বনা দিল নিজেকে। একদিন না একদিন মা বলবেনই। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘনছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটু অস্বস্তির ছিল না। কান্নায় ভেসেছে সব। তবে হেমলতার চোখ শুকনো ছিল। মেয়ের চোখে সেই শুষ্কতা কি কষ্ট হয়ে ফুটে উঠেছিল? কে জানে। বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তি নেই শরীরে। আবার বসে পড়লেন। হেসে ফেললেন, পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি। ভাবতে ভালো লাগে। আকাশের দিকে তাকালেন, চোখ জ্বলছে। জলভরা চোখ নিয়ে আবারও হাসলেন, যন্ত্রণাময় হাসি। মাটিতে হাত ভর দিয়ে উঠলেন। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়লেন। উঠোনে এসে থমকে দাঁড়ালেন। বাড়ির গেট খোলা। পাতলা অন্ধকার ভেদ করে এক নারী অবয়ব এগিয়ে আসছে। হেমলতা স্পষ্ট মুখ দেখার জন্য অধীর হয়ে তাকিয়ে দেখলেন। কাছে আসতেই আন্দাজ করতে পারলেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে গেলেন, বললেন, অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠোনে পা রেখে কণ্ঠ কাঁপিয়ে বলল, আপনি আমাকে চিনেন কিভাবে? হেমলতা কোনো জবাব দিলেন না, শুধু ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেলল। তার চোখে বিস্ময় আর ভয়ের ছাপ। মনে যত সাহস নিয়ে এসেছিল সব মুহূর্তে ভেঙে যাচ্ছে। হেমলতা শান্ত কণ্ঠে বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বাসন্তী বিস্ময়ে জিজ্ঞাসা করল, আপনি আমাকে চিনলেন কিভাবে? হেমলতা নরম অথচ রহস্যময় কণ্ঠে বললেন, সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর ভয় করছে। শরীর ঘেমে একাকার। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কিভাবে হতে পারে? তিনি ভেবেছিলেন যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে এই সংসারে টিকে থাকার জন্য। অথচ হেমলতা অদ্ভুতভাবে শান্ত। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লালচে হয়ে উঠেছে। হেমলতার দৃষ্টি, হেমলতার কথা সবকিছু এত ধারালো লাগছে। হেমলতা তাকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। তিনি আগে আগে এগিয়ে গেলেন। বারান্দা পর্যন্ত এসে পেছনে তাকালেন। বাসন্তী ঠাঁই দাঁড়িয়ে। হেমলতা কিছু বলার আগেই এক পুরুষালী হুঙ্কার ছিঁড়ে ফেলল রাতের নীরবতা। তুমি এইখানে আইছো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে কেঁপে উঠলেন বাসন্তী। একসময় মোর্শেদকে এড়িয়ে অন্য এক বনেদি পুরুষের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়েছিলেন তিনি। সেই থেকেই ফাটল, সেই থেকেই দূরত্ব। মোর্শেদ ত্যাগ করেছিলেন তাকে। পরে বুঝেছিলেন ভুল কোনটা, সঠিক কোনটা। সংসারের টান অনুভব করে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু মোর্শেদ আর জায়গা দেননি। তখনই তিনি হেমলতার কাছে ফিরে গিয়েছিলেন। আজ আবার পুরনো ক্ষত জেগে উঠল। মোর্শেদ গর্জে উঠলেন, বাইর হয়ে যাও কইতাছি, বাইর হো আমার বাড়ির থাইকা। ধাক্কা দিয়ে বের করে দিতে উদ্যত হলেন। বাসন্তী হুমড়িয়ে পড়তে গিয়েও সামলে নিলেন। চোখ গরম করে তাকালেন, এইটা আমারও সংসার, আমি যাব না।
মোর্শেদ দাঁত কিরমির করে বললেন, বাসন্তী, ভালাই ভালাই কইতেছি, যাও এন থেক্কা, নইলে তোমার লাশ ফালাই দিব আমি। বাসন্তীর ঠোঁট কাঁপল, কিছু কঠিন কথা বলতে গিয়েও চুপ করলেন। তখন হেমলতা এগিয়ে এসে বললেন, যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? মোর্শেদ উত্তেজনায় কাঁপতে লাগলেন, তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ, এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। হেমলতা কঠিন কণ্ঠে বললেন, কি সব বলছো, মুখ সামলাও। মোর্শেদের কপালের রগ দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে, হাত নিষ্পিস করছে, তবু হেমলতার কথায় থামলেন। কেবল তীক্ষ্ণ চোখে জ্বালা ছড়ালেন বাসন্তীর দিকে। হেমলতা শান্ত স্বরে বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নিবেন না। মোর্শেদ উঠফেসে উঠলেন, আমার ঘরে এই মহিলায় ঢুকলে খারাপই হয়ে যাইব। হেমলতা তার চোখে চোখ রেখে ইশারায় কিছু বললেন, তারপর বাসন্তীর দিকে ফিরে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাঁ দিকের ঘরটা আপনার, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কোনো উত্তর না দিয়ে গটগট শব্দ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকে গেলেন। তার হাত পা কাঁপছে। হেমলতার ব্যবহার বাইরে থেকে স্বাভাবিক হলেও ভিতরে ভিতরে অস্বাভাবিক মনে হচ্ছে। বৃষ্টির রাতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েছিলেন, এতদিন নেতিয়েছিলেন, শরীর সামলে উঠেই আবার চলে এসেছেন। যদি জানতেন এত সহজে সব পাওয়া যাবে, তাহলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে। কেন এমনটা করলা? আমি বাসন্তীর লগে থাকবার চাই না। হেমলতা ধীর কণ্ঠে বললেন, ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি, সেদিন উনি লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেছিলেন। বেয়াই কামরুল ভাইকে বলেন, ব্যাপারটা ছড়াতে দিও না, এতে ওনার সম্মান যাবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন, সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। বাসন্তী আপা তো দোষী নন। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার গলায় অসহায়তার সুর। মোর্শেদ অবাক হয়ে তাকালেন হেমলতার দিকে। বিশ্বাস করতে পারছেন না বাসন্তী এত কিছু করেছে। ক্রোধে গলা ভারী হয়ে এলো। তারে আমি মানতে পারতাছি না, বুঝায়া শোনায়া বাইর করে দাও। হেমলতা শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চিপেছে। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পেছনে চলে গেলেন। নৌকা নিয়ে বেরিয়ে যাবেন, আজ রাতে ফিরবেন না বোধহয়। আজান পড়ছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা বারান্দায় ফিরে এলেন, গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। বুক মুচড়ে এক ফোঁটা কান্না বেরিয়ে এলো, চোখে জল ভরে উঠল। কোন নারী সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে তাকে, ভাগ্য বাধ্য করছে। নয়তো তিনি এত উদার নন, কখনোই সংসারের ভাগ দিতেন না। বরাবরই মনে পুষে রেখেছিলেন মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করবেন। যার জন্য একাকিত্বে ঢুকেছেন, মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, মার খেয়েছেন, তাকে এত সহজে সুখ দেবেন? কখনোই না। হেমলতার শরীরে কাঁটা ফুটতে লাগল, কান্নাকা গিলে ফেলতে চাইলেন। ঠিক তখন বাসন্তীর কণ্ঠ ভেসে এলো, আপনি কাঁদদাছেন? চমকে তাকালেন হেমলতা, চোখে জল নিয়েই হাসলেন। বাসন্তী অবাক, কি অসাধারণ নারী! সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ছেলেমেয়েরা কই? হেমলতা শান্ত স্বরে জবাব দিলেন, বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে, আজই ফের যাত্রা শেষ করে চলে গেল। মেজো আর ছোটটা তাদের নানা বাড়ি, বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। বাসন্তী অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘরে একটা ছোটু ছেঁড়া ঘুমাচ্ছে, কেছে? হেমলতা হেসে বললেন, প্রান্ত, আমারই ছেলে। বাসন্তী কপালে হাত দিয়ে বলল, চুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে হাঁটলেন। আপনি কলপাড়ে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদ্মজা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় ফরিনা বেগম কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটায় আইসো তো, আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে।
বাড়ির কাছে বইলা সবসময় আইতে হইব এটা কথা না, চোখে লাগে। পদ্মজা কিছুই বুঝতে পারছে না। তার ভাই বোন তো শুধু বউ ভাতের দিন এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রাখতে, এজন্য এমন কড়া কথা কেন বলতে হবে? বুকের ভেতর কান্না গুমড়ে উঠছে। আম্মার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে গুপতেই পদ্মজা থড়িঘড়ি করে চোখের জল মুছল। ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল, আম্মা কিছু বলছে? পদ্মজা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না। তাহলে কাঁদছ কেন? আম্মার কথা মনে পড়ছে। যেতে চাও? চলো। ওমা, এত রাতে? আর দুপুরেই না আসলাম। তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে। বাইরে প্রচণ্ড হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল, হঠাৎ এক চিৎকার কানে এলো। আমির তা শুনে বলল, বড় ভাবির চিৎকার, রুম্পা ভাবি। পাগলের মতো আচরণ তার, পাগলই বলে সবাই। পদ্মজা কৌতূহলী হয়ে আমিরের সামনে এসে দাঁড়াল। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সঙ্গে অন্য কিছু হয়েছে। আমি তো এতটুকুই জানি, চিন্তিত স্বরে আমির বলল। পদ্মজা হাত জোড় করে বলল, ভাবির সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন? আমির বিস্ময়ে তাকালো। ভাবি তোমাকে আঘাত করবে? বাঁধাই তো থাকে। অনুরোধ করছি। পদ্মজার জেদি মুখ দেখে অবশেষে আমির সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমে থাকে। পদ্মজা ফিসফিস করে বলল, আপনাদের এই বাড়িটা খুব রহস্যজনক। আমির হেসে বলল, সত্যি নাকি? আমার তেমন কিছু মনে হয় না। আপনি তো কয়দিনের জন্য গ্রামে আসেন, আর এসব সবাই বুঝে না। ওরে আমার বুঝদার। তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পেছনের পুকুরে ডুবে মরেছিলেন। এছাড়া চাচিকে মাঝে মধ্যে জিনে ধরে। সে কি? পদ্মজা অবাক হল। আমির গম্ভীরভাবে বলল, তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? না। পদ্মজা আর কিছু বলতে পারল না। হঠাৎ আমির তাকে টেনে নিয়ে এলো বিছানায়, আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। পদ্মজা ফিসফিস করে বলল, আমি ভর্তা হয়ে যাচ্ছি। আমির মৃদু হেসে কানে কানে বলল, এই যে আস্তে ধরলাম, শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। আম্মাকে রাজি করাবো। পদ্মজা চোখে ঝিলিক ফুটল। খুশিতে গদগদ হয়ে সে এক হাতে আমিরকে জড়িয়ে ধরল। আজানের ধ্বনিতে জেগে ওঠে পৃথিবী, জেগে ওঠে পদ্মজা। বিছানা থেকে উঠতে গিয়েও উঠতে পারল না। আমির দুই হাতে শক্ত করে জাপটে ধরে রেখেছে তাকে। পদ্মজা মৃদুকণ্ঠে ডাকল, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকল পদ্মজা। ঘুমের ঘরে আমির কিছু বিড়বিড় করে আবার ডুবে গেল ঘুমে। এবার পদ্মজা উঁচু স্বরে বলল, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন। এই যে। আমির পিটপিট করে চোখ মেলল। হাতের বাঁধন আলগা করতেই পদ্মজা তাড়াতাড়ি সরে বসল। বিছানা থেকে নামতে নামতে বলল, অজু করতে আসুন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন। সে ছুটে গেল কলপাড়ের দিকে। পদ্মজা সবসময় আলো ফোটার আগেই নামাজে দাঁড়াতে চায়। ফিরে এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৃদু হেসে কপালে চাপড় দিল পদ্মজা। পাশে বসে চুলে বিলি কাটতে কাটতে কোমল স্বরে বাকল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমাবেন। মসজিদে যেতে হবে না, আমার সঙ্গীই পড়ুন। এই যে শুনছেন? এই যে বাবু। ডাকনাম মুখ ফসকে বেরিয়ে গেল। পদ্মজা তৎক্ষণাৎ জিভ কাটল। সাবধানে পরখ করল আমির শুনল কিনা। না, শোনেনি। পদ্মজা হাঁপ ছেড়ে আবার ডাকল। অবশেষে আমির উঠে বসল।
কাঁদো কাঁদো গলায় মিনতি করল, কাল থেকে পড়ব, দয়া করে আজ ঘুমোতে দাও। কিন্তু স্ত্রীর অনুরোধ ফেলে দেওয়া যায়? পদ্মজার সৌন্দর্যের কাছে হেরে গেল আমির। অনিচ্ছা সত্ত্বেও কলপাড় থেকে অজু করে এলো। পাশাপাশি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ হলো। এবার চলুন, তাড়া দিল পদ্মজা। কোথায়? বিস্ময় আমিরের চোখে। এমনভাবে বলছেন যেন জানেন না, অভিমানে বলল পদ্মজা। কিছুক্ষণ ভেবে নিয়ে মনে করল, ও দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির ঘরের বাইরে গেলে পদ্মজা জানালার পাশে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ হাওয়ায় তার সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল। বাইরে ফুটে উঠছে আলো। মুগ্ধ চোখে দেখতে লাগলো বাড়ির পেছনের জঙ্গল। এত গাছ, এত অযত্নের সৌন্দর্য। আচমকা তার চোখে পড়ল রানী। আকাশী রঙের সালোয়ার পরে চুপিসারে জঙ্গলে ঢুকছে। চারপাশ দেখে দেখে এগোচ্ছে যেন কোনো চোর। পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। রানী অদৃশ্য হয়ে গেল গাছের ভেতরে। পদ্মবতী, পেছন থেকে ডাকল আমির। হঠাৎ চমকে উঠল পদ্মজা। কিছু হয়েছে? কপাল কুঁচকে জিজ্ঞেস করল আমির। না, কি হবে, চলুন। হাসার চেষ্টা করল। সে কিছু আড়াল করছে, আমির বুঝতে পারছে, কিন্তু প্রশ্ন করল না। পদ্মজাও রানীর প্রসঙ্গ তুলল না। মনে মনে ভাবল, আগে রানী আপাকেই জিজ্ঞেস করবে। রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হলো। ঘরে ঢুকেই নাকে ধাক্কা খেল তীব্র দুর্গন্ধ। পদ্মজা প্রথমে জানালা খুলে দিল। তারপর আমিরের ইশারায় পালঙ্কের নিচে তাকিয়ে দেখল নিথর দেহ। জট পাকানো চুল মুখ ঢেকে রেখেছে, হাত পায়ে বেড়ি। উনি রুম্পা ভাবি, বলল আমির। পদ্মজা মিনতি করল, ওনাকে ডাকবেন? রেগে চাই যদি, তবুও ডাকুন। আমির গভীর নিঃশ্বাস নিয়ে ডাকল, ভাবি, ভাবি, শুনছেন ভাবি? নড়ে উঠল রুম্পা। চোখ খুলে শান্তভাবে তাকালো। অন্ধকারে মুখ স্পষ্ট নয়। পদ্মজা হাত বাড়িয়ে বলল, আমার হাতে ধরে বেরিয়ে আসুন। রুম্পা চেষ্টা করল, কিন্তু বাধা হাতে পারল না। নত হয়ে পদ্মজা তার হাত টেনে বাইরে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে দুর্গন্ধে বমি চলে এলো গলায়। ঠেকালো কোনোভাবে। কতদিন গোসল করেনি, দাঁত মাজেনি, মনে হচ্ছে ঘরেই সব করে রাখে। কিন্তু মলিন মুখে, ভাঙা ঠোঁটে হঠাৎই ফুটল হাসি। পদ্মজা হতভাগ। এই হাসি এত সুন্দর কেন? যেন পৃথিবীর সবচেয়ে পবিত্র হাসি। এ তো মেলা সুন্দর ছেড়ি। তোমার নাম কি গো? শান্ত কণ্ঠে বলল রুম্পা। এক পলক আমিরকে দেখে পদ্মজা উত্তর দিল, উম্মে পদ্মজা। ছুড়ু ভাই, এত সুন্দর ছেড়ি কই পাইলেন? এ যে চাঁদের লাকান মুখ। পদ্মজা রুম্পার আরও কাছে গিয়ে বসল। দুর্গন্ধ যেন উবে গেছে। মানুষটাকে তার এখন ভালো লাগছে। কুচকুচে কালো লম্বা চুলের জটের ভেতরেও সৌন্দর্যের আভা স্পষ্ট। পদ্মজা মৃদু হেসে জিজ্ঞেস করল, আমি আপনাকে তুমি করে বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ল। কিছু বলবেন? আগ্রহের ঝোঁকে পড়ল পদ্মজা। রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে। হাসি মিলিয়ে মুখে নেমে আসা আধার। হঠাৎই যেন চাঁদের মতো ঝকঝক করা মুখ কলঙ্কে লেপটে দিয়েছে কেউ। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখতে লাগল। আকস্মিক তাকে আক্রমণ করে বসল রুম্পা। খামচে ধরল পা। আমির লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছাড়ানোর চেষ্টা করল। রুম্পা পা ছেড়ে এবার কামড়ে ধরল পদ্মজার শাড়ি। মুখ দিয়ে ক্ষোভে আক্রোশে ভাষাহীন শব্দ করতে থাকল। আমির ধমকে ওঠে, ভাবি ছাড়ো বলছি। পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে রুম্পাকে। তার চোখে মুখে কোনো ভয় ভীতি নেই। কিছু যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতেই
পদ্মজা একটু পিছিয়ে গেল। দরজার ওপর পড়ল চোখ। দেখতে পেল কেউ সরে গেল যেন। অদ্ভুত কারণে পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন। আমির পদ্মজাকে দেখে তার চক্ষু চড়া গছ। তিনি বাজখাই কণ্ঠে বললেন, তালা খুলছে গাড়ায়, বাবু নতুন বউরে নিয়ে আইহেন আইসুস কেন? আমির দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে। নূরজাহানকে কৈফিয়ত দেয়, ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে, রুম্পা ভাবিকেও দেখুক। ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গেছে দাদু। তুই আমারে কই আইবি না? তোর চিল্লানি হইন না আমার কলজাটা উইরা গেছিল। বউ তোমারে দুঃখ দিছে এই সেড়ি? না না, কিছু করেনি। আমির চেঁচিয়ে উঠল, কি বলছো কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদ্মজা 2 হাত টেনে নিয়ে দেখে বাঁ হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস কতটা আঘাত পেয়েছ। ঘরে চলো দাদু, এ নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো। দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ, মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। কি হচ্ছে এসব? ঘরে এসে আমিরকে বলল, উনার যত্ন কেউ নেয় না কেন? দেখোনি কিরকম করল? এই ভয়েই কেউ যায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে। তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভেবেছি বোধহয় পছন্দ হয়েছে, তাই আঘাত করবে না। কিন্তু সেই ধারণা ভুল হলো। আপনি অকারণে চাপ নিচ্ছেন। নখের দাগ বসেছে শুধু, রক্ত চলে এসেছে, এইটুকু ব্যাপার না। আমির তুলা দিয়ে পদ্মচার হাতে রক্ত মুছে দিয়ে বলল, আর ওইদিকে পা দিবে না। আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে। লাবণ্যকে ঘুম থেকে তুলছে, ও ফজরে উঠতেই চায় না। আমির হেসে ফেলে, আমি যাই। কোথায়? আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। তুমি রান্না করবে কেন? অনুরোধ করছি এমন করবেন না। আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি। এখন না গেলে আম্মা রেগে যাবেন। রাগানো ঠিক হবে না। এসব ভালো লাগে না পদ্মজা, আমি আসছি। আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়।